আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি। আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখব। আপনারা জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। ছোট্ট ক্লিপ যেটা দেখালাম, কোথায় হয়েছে এটা? একদম কালীঘাটে, যেখানে মমতা ব্যানার্জির বাড়ি। যিনি বিদায়ী, যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি এখনো পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সহানুভূতি আদায় করার জন্য। আমার সব ক্ষমতা কেড়ে নিল, আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, কলকাতা পুলিশের সিপি, ডিজি সবাইকে নিয়ে নিল, তিনি বলে যাচ্ছেন। আজকের দিন পর্যন্তও কিন্তু তিনি বলে যাচ্ছেন এবং তার অসহায়ত্বটা আর গোপন তো নেই বেশ কয়েকদিন ধরে। আজকে পর্যন্ত যেখানে মালদা কাণ্ড হয়ে গিয়েছে, সেই মালদা থেকে কিছুটা দূরে মুর্শিদাবাদের সাগর দিঘিতে গিয়ে মমতা ব্যানার্জি বেশ কিছুটা আবার কান্নাকাটি আজকে করেছেন। আবার কান্নাকাটি করতে করতে তিনি বলেছেন যে এখন তো নির্বাচন কমিশনের অধীনে চলে গিয়েছে, আমার হাতে ক্ষমতা নেই, তাহলে মোথাবাড়ি কেন হলো? মোথাবাড়ি কাণ্ডের পেছনে আসল মাথাটা কে, সেটাই আজকে আলোচনায় আমাদের মূল বিষয়বস্তু। আপনাদের কি মনে হয়? এই মোথাবাড়ি সেই মোথাবাড়ি যেখানে ওয়াকফ আইন চালু হতে দেব না, এই মমতা ব্যানার্জি হুঙ্কার দেওয়ার পরে, এই ধরনের অসাংবিধানিক কথা বলার পরে, বেআইনি কথা বলার পরে এই মোথাবাড়িতে আগুন জ্বলেছিল শুধুমাত্র চিহ্নিত করে হিন্দুদের দোকান, হিন্দুদের ঘর লুট করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল। তোমার বাড়ি আমার বাড়ি, মোথাবাড়ি মোথাবাড়ি স্লোগান উঠেছিল, মনে আছে? তার পাশাপাশি শামশেরগঞ্জ, ধুলিয়ান, ভাঙড়, মহেশতলা, কোনো জায়গা বাদ যায়নি। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল এই মমতা ব্যানার্জির উস্কানির ফলে। আর সেই মমতা ব্যানার্জি এসআইআর হতে দেব না করে কবে থেকে চিৎকার করছেন? গত 21শে জুলাই থেকে, বেশ কয়েক মাস আগে থেকে। নির্বাচনী বিধি যখন জারি হয়নি তার আগে থেকে তিনি চিৎকার করছেন। আর জ্ঞানেশ কুমার সহ গোটা জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে ঘেরাও করার জন্য, আরেকটা নোংরামি করার জন্য ধর্মতলায় যাত্রা পার্টির আসর বসেছিল। সেই আসর থেকে তিনি যে হুমকিটা দিয়েছিলেন, কিন্তু ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ প্রত্যেক বছর গ্র্যান্ড হোটেলে বৈঠক করলেও এবারে চলে গিয়েছিল নিউ টাউনে। এই কারণে বড় অবাঞ্ছিত ঘটনাটা এড়ানো গিয়েছিল। তবে যেটা এড়ানো যায়নি, মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে আবর্জনাগুলো বেরিয়ে আসে, সেই আবর্জনাটাকে এড়ানো যায়নি। যে বিশেষ একটি কমিউনিটি, তারা 1 মিনিটের মধ্যে সব ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, লুট করে দেবে, এই ধরনের কথা তিনি বলেছিলেন। তারপরে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলছেন যে ঘরে যা আছে নিয়ে বেরিয়ে এসো, রেজাল্টের পরে, ফল প্রকাশের পরে সবাইকে নাকি বলতে হবে আমি বিজেপি করি না। এই ধরনের যে হুমকিগুলো তিনি দিয়ে আসছেন এবং সেই হুমকির ফলই কিন্তু এই যে মোথাবাড়ি, কালিয়াচক বা মালদার বিভিন্ন জায়গা, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার, মানে গোটা ভারতবর্ষ থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার যে জাতীয় সড়ক, সেটা অবরুদ্ধ হয়ে থাকলো গোটা দিন, গোটা রাত। বিচারকরাও ছাড় পেলেন না, যারা এসআইআর এর কাজ করছেন, যারা অ্যাডজুডিকেশনে থাকা নামগুলো ঠিক আছে না ভুল আছে সেই আবেদন গ্রহণ করছেন এবং বিচার পর্ব করছেন। কার নির্দেশে? সুপ্রিম কোর্টের নির্দেশে। বিচারকদের মধ্যে 3 জন মহিলা বিচারকও ছিলেন। 7 জনকে আটকে রাখা হয়েছিল মধ্যরাত্রি পর্যন্ত, সেই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এবং তারপরে তাদের যখন ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তারপরেও তাদের উপরে হামলা হয়েছে। শুধু নয়, জাতীয় সম্পত্তিও বেশ কিছু নষ্ট করা হয়েছে। প্রচুর মানুষ, অগুন্তি মানুষ, তারা ওই জাতীয় সড়কের উপরে, কেউ শিলিগুড়ি যাচ্ছিলেন, কেউ উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে আসছিলেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, শিশু, নারী, মহিলা, বয়স্ক মানুষ সবাই রাস্তায় না খেতে পেয়ে, না পানীয় জল পেয়ে ঘন্টার পর ঘন্টা, 15 ঘন্টারও বেশি সময় তারা অবরুদ্ধ হয়েছিলেন, আটকে পড়েছিলেন। এর পেছনে মাস্টার মাইন্ড কে, মূল মাথা কে, সেটা কিন্তু চিহ্নিত হয়ে গেছে। এই ঘটনাগুলোর পরে কি হলো? আজকে সারাদিন কি হলো? আজকে সারাদিনে যেটা হলো, সুপ্রিম কোর্ট সকালবেলায় হাইকোর্টের থেকে একটা চিঠি পেল এবং স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করলো। শুনানিতে প্রথম শুনানি হলো এই পশ্চিমবঙ্গের, অভাগা পশ্চিমবঙ্গের, দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের, কলঙ্কিত একটা রাজ্যে যে অ্যানার্কি হয়ে গিয়েছে, নৈরাজ্য হয়ে গিয়েছে, তা নিয়ে।
সেখানে সুপ্রিম কোর্টের অবজারভেশনে উঠে এলো যে ইলেকশন কমিশনকে হয় সিবিআই অথবা এনআইএ বা সিবিআই এবং এনআইএ দুটো তদন্তের নির্দেশ দিতে হবে। সেই নির্দেশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এর পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পুরোপুরি ঘেঁটে গেছে, আর আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই মমতা ব্যানার্জির রাজত্বে গত 15 বছর ধরে যা চলে আসছে, আমরা আপনারা বারবার চিৎকার করলেও সেখানে সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকারের একটা অংশের ঘুম ভাঙছিল না। গোটা ভারত মনে করছিল বোধহয় এখানকার লোকেরা মমতা ব্যানার্জিকে পছন্দ করে না, এই কারণে বলছে। সেটা যে কত রূঢ় সত্যি, রূঢ় বাস্তব, নির্মম সত্যি কথা, সেটা এখন গোটা দেশ জানতে পারছে এবং ছি থু থু করছে। বিভিন্ন ঘটনার পরে মমতা ব্যানার্জি যেমন ইস্তফা দেননি, একদম শেষ মুহূর্তে এসে, আর 1 মাস তো সময় রয়েছে, আর 1 মাস পরে তাকে তো ইস্তফা দিতেই হবে, কিন্তু এখনো পর্যন্ত তিনি তার গদিটা আঁকড়ে ধরে বসে আছেন। তার কারণ তার অনুগত যে বেশ কিছু অফিসার এখনো পর্যন্ত রয়েছে, যারা চটি চাটা অফিসাররা রয়েছে, সেই অফিসারদের দিয়ে, পুলিশ হোক প্রশাসন হোক, তাদের দিয়ে এখনো পর্যন্ত তিনি কন্ট্রোল করার একটা ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন, এবং কোথাও এই মোথাবাড়ি কালিয়াচকের মতো জায়গাগুলোতে তিনি সফল হচ্ছেন। দেখুন, সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা দিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে এই রাজ্য পুরোপুরি একটা পোলারাইজড হয়ে গেছে, এই রাজ্য পুরোপুরি কমিউনাল একটা রাজ্যে পরিণত হয়েছে, এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে আর কোনো অবস্থা নেই। মমতা ব্যানার্জি কি চাইছেন বলুন তো? মমতা ব্যানার্জি চাইছেন, আপনারাও অনেকে চাইছেন বা অনেকে মনে করছেন, যে সেন্ট্রাল ফোর্সের হাতে যে সাজানো বন্দুকগুলো রয়েছে কি জন্য রয়েছে, কেন তারা গুলি চালাচ্ছে না? না, এইটাই চাইছেন মমতা ব্যানার্জি। এইটার ওপরে দাঁড়িয়ে, সেই শবদেহের ওপরে দাঁড়িয়ে সেখানে তিনি রুটি সেকবেন, হাত সেকবেন, ভাত গরম করবেন, পুরনো খাবার, পচা খাবার গরম করে খাবেন মানুষের ডেড বডির ওপরে দাঁড়িয়ে। বুঝতে পারছেন? এটাই চাইছেন, এবং সেটা তো হতে দেওয়া যায় না। মমতা ব্যানার্জি যেটা চাইবেন সেটা কি করে হতে দেওয়া যায়? এখন যেটা উপায়, সেটা হচ্ছে পুলিশের হাতে ডান্ডা তুলে নিতে হবে। সেই ডান্ডাটা তোলার ব্যবস্থা হয়ে গেছে। কালকে রাত্রে 1 দফা পেটানো হয়েছে, তারপরে আজকে আরেক দফা পেটানো হয়েছে, এবং আরো হবে। এখনো পর্যন্ত 18 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, তাদের কাছে অবশ্যই মালদার এসপি এবং ডিএম কে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কি ভাই, খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলে নাকি যখন বিচারক দল ওইভাবে আটকে রাখা হয়েছিল, নোংরামি করা হয়েছিল, যেভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কি করছিলে তোমরা? ঘাস কাটছিলে? শোকজের জবাব তাদেরকে দিতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই বা এনআইএ তদন্তভার নিয়ে নেবে। 18 জন গ্রেপ্তার হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ইলেকশন কমিশনকে এই দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের ডিজিকে এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরকে 12 ঘন্টা সময় দেওয়া হলো। রাত্রি 12টার মধ্যে, অর্থাৎ আজকে রাত্রি 12টার মধ্যে বাকি দুষ্কৃতীদের কিন্তু গারদের মধ্যে ভরতে হবে। বুঝতে পারছেন মমতা ব্যানার্জি কতটা বিপদে রয়েছে? মোথাবাড়ি কাণ্ডের মূল মাথারা কিভাবে বিপদে রয়েছে? মূল মাথাটা তো তিনি। তার উস্কানি ছাড়া এই জামাতপন্থীরা, কারণ বাংলাদেশে নির্বাচনের পরে গোটা বর্ডার লাইন ধরে আপনারা খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের যারা উগ্রপন্থী, যারা মৌলবাদী যে শক্তি, জামাত, সেই জামাতিরা কিন্তু ক্ষমতায় চলে এসছে, এবং সেই জামাতিদের সাহায্য নিয়েই রাজ্যের শাসক দল আবার ওই বর্ডারটাকে অশান্তি করতে চাইছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেকে পাঠিয়েছিলেন এ রাজ্যের রাজ্যপাল RN রবিকে। RN রবি দেখা করেছেন, তাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং এই মোথাবাড়ি কাণ্ডের পরেই তাকে দ্রুত ডেকে পাঠানো হয় এবং কিছু প্রয়োজনীয় নির্দেশ নিশ্চয়ই দেওয়া হয়েছে। রাজভবন সূত্রে যা টুকটাক আমরা জানতে পাচ্ছি, তৈরি থাকতে বলা হয়েছে, তৈরি থাকো, যে কোনো মুহূর্তে বড় সড়ো কোনো একটা ঘটনা ঘটবে। অন্যদিকে ভবানীপুরে আজকে কে এসছিলেন বলুন তো? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এবং ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সেখানে যে ক্লিপটা দিয়ে আমরা শুরু করেছিলাম, একদম কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির পাশ দিয়ে যেতে হয় সার্ভে বিল্ডিং এ, আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দিতে যেতে হয়। সেখানে বেশ কিছু ছাগলের মতো ব্যয় করছিল, মানে তৃণমূলের লোকজন আর কি, জুতো দেখাচ্ছে, সেখানে বাংলাদেশের স্লোগান দিচ্ছে, সেখানে কারো বাপমা তুলে গালাগালি দেওয়া হচ্ছে। তো এটা একটা পথ দেখিয়ে দিল, তার কারণ বিজেপির মধ্যে কিন্তু অসন্তোষ ছড়িয়ে পড়েছে। যখন মমতা ব্যানার্জি যাবেন, আগামী 8 তারিখে তিনি যেতে পারেন বলে শোনা যাচ্ছে, তখন কিন্তু তাকে একইভাবে জুতো দেখতে হবে, একইভাবে কালো পতাকা দেখতে হবে। দেখবেন, আপনারা অপেক্ষা করুন, দেখুন, টিট ফর ট্যাট হতে হবে। হাঁড়ির মুখটা যত বড় হবে, তার ঢাকনাটাও কিন্তু তত বড় হতে হয়। যেমন বুনো ওল হয়, তেমন বাঘা তেঁতুল হতে হয়। বুঝলেন তো? মানে তা না হলে হয় না। যত বড় শিল চাই, তত বড় নোড়াটাও চাই। বড় শিলে ছোট নোড়াতে
বাটনা বাটতে অসুবিধা হয়। আপনারা যারা জেলার দিকে থাকেন এখনো পর্যন্ত শিল নোড়া সম্বন্ধে ওয়াকিবহাল, তারা জানেন যে শিল এবং নোড়াকে বেশ সমান সমান হতে হয়, উপযুক্ত হতে হয়, এবং সেইটাই কিন্তু হতে চলেছে। এরপরে যেটা হতে চলেছে যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তিনি কি বলেছেন সেটা তো অবশ্যই আমরা শুনবো। তিনি যেটা বলে গেছেন যে আমি টানা 15 দিন এ রাজ্যে থাকবো, টানা 15 দিন। ভাবতে পাচ্ছেন, টানা 15 দিন। আমরা অনেক আগে বলেছিলাম যে অমিত শাহ তিনি ইচ্ছা প্রকাশ করেছেন ভোটের সময় এখানে থাকবেন, তখন আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন কবে থাকবেন কবে থাকবেন, স্বাগত জানিয়েছিলেন। অমিত শাহ নিজে আজকে তিনি বলে গিয়েছেন যে টানা 15 দিন তিনি রাজ্যে থাকবেন। আসুন আমরা শুনে নেব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए, और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन के लिए मैं आया हूं। चुनाव के पहले ही करीब करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। मैं आज बंगाल की पूरी जनता जो टोलबाजी से त्रस्त है, तृणमूल कांग्रेस की कार्यकर्ताओं की गुंडाई से त्रस्त है, महिलाओं की असुरक्षा से त्रस्त है, बेरोक टोक घुसपैठ होकर बंगाल की डेमोग्राफिक चेंज हो रही है, इससे त्रस्त है, आए दिन बम धमाके गोलीबारी से त्रस्त है, युवा बेरोजगारी से त्रस्त है, और करप्शन का इतना रिकॉर्ड तोड़ रिकॉर्ड जो ममता जी ने बनाया है, इससे भी त्रस्त है। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहां भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए, और कवि गुरु की कल्पना का सोनार बांग्ला बनाना चाहिए। इसलिए पूरे बंगाल की जनता परिवर्तन के लिए तत्पर बैठी है, तैयार बैठी। जहां जाते वहां कहते हैं 5 मई को भाजपा सरकार आने वाली है, मगर मैं आज भवानीपुर के मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले
एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। आज सुबह कुछ पत्रकारों का फोन आया कि वातावरण तो बहुत अच्छा है, बंगाल की जनता चाहती है कि ममता बनर्जी चली जाए, तृणमूल के गुंडे जेल में जाए, भाजपा कार्यकर्ताओं की हत्या करने वाले को चुन चुन कर जेल में डालना चाहिए। तो उन्होंने बोला भाई तकलीफ क्या है? तो उन्होंने कहा टीएमसी के गुंडे वोट नहीं करने देंगे। मैंने कहा है इस बार कोई डरना मत, कोई गुंडे की औकात नहीं है जो बंगाल के वोटर्स को रोक पाए। इस बार भय मुक्त होकर वोटिंग करना है और सिर्फ हराना नहीं है टीएमसी को, मूल समेत उखाड़ कर बंगाल की खाड़ी में फेंक देना है। भाइयों बहनों, जिस प्रकार से बंगाल में भ्रष्टाचार का शासन हो गया, टोलबाजी फैल गई, सिंडिकेट ने बंगाल की जनता का जीना हराम कर दिया है और घुसपैठ इतनी बढ़ा दी कि पश्चिम बंगाल का अस्तित्व ही खतरे में आ गया है। ये सारी चीजों का एक ही रास्ता है, नरेंद्र मोदी के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनानी। 2014 से जिस राज्य ने मोदी जी पर भरोसा रखकर सरकारें बनाई, वो सभी राज्य विकास के रास्ते पर आगे चल गए। अब बारी हमारे बंगाल की है। मुझे बताओ भवानीपुर वालों, बंगाल में परिवर्तन करना है या नहीं करना है? बंगाल में तो परिवर्तन होगा ही, भवानीपुर में परिवर्तन करना है या नहीं करना है? मैं भवानीपुर की जनता को करबद्ध निवेदन करने आया हूं, दो हाथ जोड़कर विनती करने आया हूं। पूरे बंगाल की मुक्ति के लिए हमारे प्रत्याशी शुभेंदु अधिकारी को प्रचंड बहुमत के साथ आप जिताइए। বন্ধুরা দেখুন, আপনারা শুনলেন গোটাটা, আমার তো ইন্টারেস্টিং মনে হয়েছে। একদম ঘরে ঢুকে সেই যে একদম সিনেমার ডায়লগের মতো শোনাবে, নরেন্দ্র মোদী বা অমিত শাহ এটা ব্যবহার করে থাকেন যে ঘর মে ঘুসকার মারেঙ্গে, যেটা হয়েছিল পেহেলগামে আক্রমণের পরে, জঙ্গি হামলার পরে যেভাবে আমরা পাকিস্তানকে ঘরে ঢুকে যোগ্য জবাব, সমুচিত জবাব দিয়েছিলাম, একইভাবে কিন্তু শুভেন্দুবাবু ভবানীপুরে একদম মমতা ব্যানার্জির ঘরে ঢুকে তাকে হারিয়ে দেওয়ার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিজেকে তৈরি করেছেন গত কয়েক মাস ধরে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু সেই কথাটাই বলে গেলেন যে ঘরে ঢুকে এই মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমাদের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি মনে ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের এপিসোড তৈরি করার জন্য আরও বেশি করে উদ্বুদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।